আমরা সবাই তো এমন ট্রেনিংয়ে অংশ নিয়েছি যেটা শেষ হতে না হতেই মাথা থেকে হাওয়া, তাই না? আসল কথা হলো একটা ভালো ট্রেনিং শুধু কিছু তথ্য দেওয়া নয়। এর আসল কাজ হলো অংশগ্রহণকারীদের মধ্যে একটা সত্যিকারের দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসা। এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে একটা সাধারণ প্রেজেন্টেশনকে একটা অসাধারণ অভিজ্ঞতায় বদলে ফেলা যায়। আর এর শুরুটা কিন্তু হয় ফ্যাসিলিটেটরের নিজের ভেতর থেকে। এই একটা কথাই কিন্তু আজকের আলোচনার মূল ভিত্তি। ভেবে দেখুন, একজন বস কি করেন? তিনি নির্দেশ দেন, কিন্তু একজন কোচ, তিনি ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। একজন সাধারণ ট্রেনার থেকে একজন ট্রান্সফরমেশনাল বা পরিবর্তন আনতে পারা ট্রেনার হয়ে ওঠার জন্য এই মানসিকতাটাই হলো আসল চালিকা শক্তি। তো প্রশ্নটা হলো, এই যে বস থেকে কোচে রূপান্তরিত হওয়া, এর জন্য ঠিক কি কি লাগে? এই প্রশ্নটাই আমাদের পুরো যাত্রার পথ দেখাবে। এর উত্তর খুঁজতে গিয়ে আমরা একজন ফেসিলিটেটরের ভেতরের মানসিকতা আর বাইরের দক্ষতা দুটোই দেখব। চলুন তাহলে শুরু করা যাক ভেতর থেকে। প্রথম ধাপটা কিন্তু কোনো টেকনিক বা স্কিলের ব্যাপার না, এটা তার চেয়েও অনেক গভীর। এটা হলো মানসিকতার একটা মৌলিক পরিবর্তন। একজন ফ্যাসিলিটেটর নিজেকে কিভাবে দেখছেন, তার ভূমিকাটা আসলে কি, এই ভাবনাটা দিয়েই পুরো যাত্রাটা শুরু হয়। এই স্লাইডে বস আর কোচের মধ্যকার মূল পার্থক্যটা একদম পরিষ্কার করে দেখানো হয়েছে। বাঁদিকে দেখুন, বস ওপর থেকে নির্দেশ দিচ্ছেন, যা হয়তো ভয় বা বাধ্যবাধকতা তৈরি করতে পারে। কিন্তু ডানদিকে কোচ প্রশ্ন করছেন, দলের সদস্যদের ভাবতে সাহায্য করছেন, যাতে তারা নিজেরাই সমাধান খুঁজে বের করতে পারে। তিনি শুধু বলেন না কি করতে হবে, বরং কাজের পেছনের কেন বা উদ্দেশ্যটা খুঁজে পেতে সাহায্য করেন। আর এটাই কিন্তু দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা যোগায়। আচ্ছা, মানসিকতার পরিবর্তন তো হলো, কিন্তু এরপর আসে সেই সব দক্ষতা, যা একজন ফ্যাসিলিটেটরকে আত্মবিশ্বাসের সাথে একটা রুম নিয়ন্ত্রণ করতে আর তার বার্তাটা সবার কাছে ঠিকঠাক পৌঁছে দিতে সাহায্য করে। ভাবুন তো, একটা ভালো যোগাযোগের ভিত্তিটা কি? অবশ্যই একটা স্পষ্ট আর আত্মবিশ্বাসী কণ্ঠস্বর। যখন একজন ট্রেনারের কথা বলার মধ্যে আত্মবিশ্বাস ফুটে ওঠে, তখন কিন্তু শ্রোতাদের মনোযোগ ধরে রাখা অনেক সহজ হয়ে যায়, আর তার কথার গুরুত্বও বেড়ে যায়। শুধু কণ্ঠস্বর নয়, শরীরও কিন্তু কথা বলে। একজন ট্রেনার কিভাবে দাঁড়াচ্ছেন বা বসছেন, তার শারীরিক ভঙ্গি তার বার্তাকে আরও শক্তিশালী করতে পারে, আবার দুর্বলও করে দিতে পারে। একটা ইতিবাচক আর আত্মবিশ্বাসী বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু শ্রোতাদের মধ্যে আস্থা তৈরি করে। আর কণ্ঠ আর শরীরী ভাষাকে একসাথে জুড়ে দেয় চোখের যোগাযোগ বা আই কন্ট্যাক্ট। যখন সরাসরি চোখে চোখ রেখে কথা বলা হয়, তখন শুধু মনোযোগই বাড়ে না, শ্রোতাদের সাথে একটা অদৃশ্য সেতু তৈরি হয়। এই ব্যক্তিগত সংযোগটাই কিন্তু আস্থা তৈরি করে আর নিশ্চিত করে যে বার্তাটা সবার কাছে পৌঁছাচ্ছে। কিন্তু অনেকেই তো আছেন যারা স্টেজে কথা বলতে ভয় পান। এটা খুব স্বাভাবিক। এই ভয় কাটানোর সবচেয়ে ভালো উপায়টা কি জানেন? ফোকাসটা নিজের উপর থেকে সরিয়ে শ্রোতাদের দিকে নিয়ে আসা। আমি কতটা নিখুঁতভাবে বলছি এটা না ভেবে, বরং তারা কি শুনতে চায়, তাদের কি প্রয়োজন, সেদিকে মনোযোগ দেওয়া। আর এই স্লাইডে যে কৌশলগুলো দেখছেন, যেমন একটা ওয়ার্ম আপ সেশন দিয়ে শুরু করা বা বারবার অনুশীলন করা, এগুলো আত্মবিশ্বাস অর্জনে দারুণভাবে সাহায্য করে। এতক্ষণ তো আমরা কথা বললাম ট্রেনারকে নিয়ে, কিন্তু ট্রেনিংটা কাদের জন্য? অবশ্যই অংশগ্রহণকারীদের জন্য, তাই না? তো এবার ফোকাসটা একটু ঘুরিয়ে তাদের দিকে নেওয়া যাক, কারণ সত্যিকারের ফ্যাসিলিটেশন তো একতরফা বক্তৃতা নয়, এটা একটা দুইমুখী কথোপকথন। এই তিনটা ধাপ একটা সাধারণ লেকচারকে একটা জীবন্ত ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতায় বদলে দেয়। প্রথমত, মন দিয়ে শোনা, যা অংশগ্রহণকারীদের বোঝায় যে তাদের মতামত মূল্যবান। দ্বিতীয়ত, সবার মধ্যে একটা কমন গ্রাউন্ড বা সংযোগ তৈরি করা, যা বিচ্ছিন্ন কিছু মানুষকে একটা দলে পরিণত করে। আর সবশেষে আকর্ষণীয় ভিজুয়াল ব্যবহার করা, যা কঠিন তথ্যকেও সহজ আর মনে রাখার মতো করে তোলে। আচ্ছা, এনগেজমেন্ট তো হলো, কিন্তু একটা ভালো ট্রেনিং কি শুধু এনগেজিং হলেই চলে? না, এর পেছনে একটা শক্তপোক্ত প্ল্যান বা স্ট্রাকচার দরকার। এই স্ট্রাকচারটাই নিশ্চিত করে যে ট্রেনিংটা লক্ষ্যহীনভাবে চলছে না, বরং একটা নির্দিষ্ট দিকে এগোচ্ছে। এই যে স্ট্রাকচার, একেই বলা হয় ট্রেনিং সাইকেল ম্যানেজমেন্ট বা TCM। এটা আসলে 4টা ধাপের একটা চক্র। প্রথমে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট বা TNA এর মাধ্যমে বোঝা হয় কাদের ঠিক কী ধরনের ট্রেনিং দরকার। এরপর সেই প্রয়োজন অনুযায়ী ট্রেনিং ডিজাইন করা হয়। তৃতীয় ধাপে ট্রেনিংটা দেওয়া হয়, আর সবশেষে মূল্যায়ন করা হয় যে ট্রেনিংটা কতটা কার্যকর হলো। এই চক্রটা নিশ্চিত করে যে প্রত্যেকটা ট্রেনিংই প্রাসঙ্গিক আর লক্ষ্যভিত্তিক। এই কথাটা কিন্তু আগের স্লাইডের সাথে সরাসরি জড়িত।
কেন ট্রেনিংয়ের প্রয়োজন মূল্যায়ন করাটা এত জরুরি? কারণ প্রাপ্তবয়স্করা তখনই কিছু শিখতে আগ্রহী হয় যখন তারা দেখে যে শেখার বিষয়টার সাথে তাদের বাস্তব জীবনের কোনো সমস্যার সমাধান জড়িত। তাই ট্রেনিংকে অবশ্যই তাদের প্রয়োজনের সাথে সরাসরি যুক্ত করতে হবে। তো আমাদের এই পুরো যাত্রার একদম শেষ ধাপে আমরা চলে এসেছি, আর এটাই হয়তো সবচেয়ে জরুরি অংশ, মানে ট্রেনিংয়ের আসল ফলাফলটা বোঝা। শুধু কয়েকটা সেশন করে ফেললেই তো হলো না, এর ফলে আসল পরিবর্তনটা কী এলো সেটাও তো মাপতে হবে। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। 6টা সেশন করা হয়েছে। এটা হলো একটা অ্যাক্টিভিটি বা কার্যক্রম। এটা শুধু আপনার চেষ্টাকে পরিমাপ করে, কিন্তু এর ফলে দলের আত্মবিশ্বাস কতটা বাড়ল বা তাদের কাজের মান কতটা উন্নত হলো, সেটাই হলো আসল ইম্প্যাক্ট বা প্রভাব। একজন সেরা ফ্যাসিলিটেটরের লক্ষ্য শুধু কার্যক্রম দেখানো নয়, বরং সত্যিকারের প্রভাব তৈরি করা। তো এই পুরো আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, যা প্রত্যেক ফ্যাসিলিটেটরকে নিজেকে করা উচিত। পরের ট্রেনিংটা কি শুধু নিয়ম রক্ষার জন্য করা হচ্ছে, নাকি এর মাধ্যমে সত্যি কোনো পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে? এই একটা প্রশ্নই কিন্তু একজন সাধারণ ট্রেনারকে একজন অসাধারণ কোচে পরিণত করতে পারে।